এবার আপনাদের সামনে রাখবো আরমান গঙ্গোপাধ্যায়ের এক্সক্লুসিভ সাক্ষাৎকার। এতদিন পর আরমান গঙ্গোপাধ্যায় তিনি মুখ খুললেন ক্যামেরার সামনে। ভাবছেন নিশ্চয়ই যে এই আরমান গঙ্গোপাধ্যায় কে, তার মুখ খোলা না খোলায় কী যায় আসে। আসল নামটা বললে নিঃসন্দেহে নড়ে চড়ে বসবেন গোপাল দলপতি। যে গোপাল দলপতিকে রীতিমতো সেন্ট্রাল এজেন্সি অন্তত 48 ঘন্টা ধরে খুঁজেছিল, পায়নি যতক্ষণ না গোপাল দলপতি নিজে এজেন্সিতে ফোন করেন। আজকে প্রথম মিডিয়ার সামনে এসে মুখ খুললেন গোপাল দলপতি। নাম বদল তো বললেনই, তার সঙ্গে বললেন কালীঘাটের কাকুকে, কুন্তলের কালীঘাটের কাকুর হাতে টাকা যেত। সত্যি বলছেন? এজেন্সি খতিয়ে দেখবে? দেখুন আমার সহকর্মী প্রকাশ সিনহাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কি বললেন আরমান গঙ্গোপাধ্যায় থুরি গোপাল দলপতি। দেখুন, আপনি কি কোনোদিন 1 টাকাও নেননি? আর একটা তথ্য যেটা আসছিল ইডি সূত্রের মারফত, যে বেশ কয়েক লক্ষ টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে। হ্যাঁ, তো দেখো, আমার ওর সঙ্গে যাওয়ার কারণে বন্ধুত্ব হয়েছে কোনো কারণে। আমি যতই বড় লোক হই বা যাই হই না কেন, প্রয়োজনে কোনো সময় হয়তো ওর কাছে চেয়েছি যখন অভাব পড়েছে। একজন ব্যক্তি যে আজকে অভিযুক্ত, ইডি তাকে গ্রেফতার করেছে, সে জেলে রয়েছে, সে আপনাকে টাকা কেন দিচ্ছে? না, সেই সময় হয়তো আমার হাতে ছিল না বলে ওকে আমি চেয়েছিলাম। আমি যে চাইনি তা না, আমি তাকে চেয়েছিলাম যে আমার হাতে পয়সা কড়ি কিছু নেই, কিছু আছে, হাত খরচা পাওয়া যাবে কিছু, সেই কারণে হয়তো আমাকে দিয়েছিল। রিক্রুটমেন্টের কাজগুলো অলরেডি আগে কয়েক দফা করে দিয়েছে, এরপরে আরও নতুন করে ও নিচ্ছে, নামপত্র নিচ্ছে। তা ভালো কথা। তো আমার দেখার পরে ওরা যে অ্যামাউন্টের জায়গাগুলো বললো, সেই অ্যামাউন্ট আমি আমার ওদেরকে জানিয়েছিলাম। তার তো অ্যামাউন্ট বলেছিল 6 থেকে 8 লাখ টাকা প্রতি ক্যান্ডিডেট। প্রতি ক্যান্ডিডেটে। তো তখন আমি ওদেরকে বললাম, কাদের বললেন? তো আমার যে যারা বলেছিল তারা বলছে যে হলে দেবো, তো বলছে পরে, বলে হওয়ার পরে। আমি যে ভাই আগেই দিতে হবে, তো তখন দেয়নি, আর আমি তাই জন্য দেওয়া হয়নি। আপনি যেটা দাবি করছেন যে কুন্তল মিথ্যে কথা বলছে, ইডি তদন্ত করে দেখছে কে মিথ্যে বলছে কে সত্যি বলছে। আপনার যদি আপনার দাবি ঠিক হয়, কেন সে মিথ্যে কথা বলছে? ও কোনো কিছু একটা ঢাকতে চাইছে, কোনো তদন্তটাকে অন্যদিকে মোড় নিতে চাইছে। আমার যেটা মনে হয়েছে যে তদন্ত যেদিকে যাওয়া উচিত সেদিকে না গিয়ে অন্যদিকে মোড়, বা ওই 30 কোটি বা 19 কোটির মধ্যেই রেখে দিতে চাইছে, যে এর গণ্ডির বাইরে যেন না যায়, এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকুক। এটা আমার মনে হয়েছে। আপনার কি মনে হয় যে মানে এই 19 বা 30 থেকে এই অঙ্কটা অনেক বেশি? আমার তো মনে হয় আরও অনেক বেশি হওয়া উচিত। দেখুন, অনেক লোক তো আসতেন ওখানে। এইবার হচ্ছে যে একজনের কাছে যদি 19 কোটি হতে থাকে, এরকম যদি 5 জন হয় তাহলে কত হতে পারে? 100 তো পার হয়ে যাওয়া উচিত। কুন্তল যে চাকরি যে কথাটা যেটা বলতো যে না হয়ে যাবে, এগুলো কোনো অসুবিধার কোনো কারণ নেই, সব কটা ঠিক ধাপে ধাপে হয়ে যাবে, আমরা তো করে দিয়েছি অলরেডি। আগে তো আমার যাওয়ার আগে তো 2 ধাপ ওদের বেরিয়ে গেছে লিস্ট, 2টো লিস্ট তো অলরেডি বেরিয়ে গেছে, সেখানে হয়ে গেছিল। হয়ে গেছে, তবে না লোকজন গেছে, কেন যাবে? আপনার সঙ্গে যখন কুন্তলকে মুখোমুখি বসানো হয়, কাকুর প্রসঙ্গে উঠে আসে, এই বিষয়টা একটু বলুন। ও একবার দুবার ওকে বলতে শুনেছি যে কাকু কাকু বলেছে, কাকুর কাছে দিতে হবে, পেমেন্ট দিতে হবে, এই জায়গাগুলো কালীঘাটে কাকুর কাছে যেতে হবে। তো যে কাকুর কাছে, তো কাকুটা কে, আদৌ কে, সেই জায়গা আমি কোনোদিন জানি না। কুন্তল বারবার বলতো, এটা কি বলতো? বলতো যে কাকুকে পেমেন্ট করতে হবে, তাড়াতাড়ি দ্রুত না দিলে হবে না। কালীঘাটের কাকু কে? ওইটাই তো রহস্য, কালীঘাটের কাকুটা কে। 94 লক্ষ টাকা আপনি কুন্তলকে দিয়েছিলেন, এটা কিসের টাকা? 94 এইরকম টাকা আমি কোনো নিজের হাতে গুনে দেইনি। এই যে ক্যান্ডিডেটগুলোর নাম ওখানে নথিভুক্ত হতো তাপসদার অফিসে বসে, সেই সকল ক্যান্ডিডেটগুলোর যে টাকা পয়সাগুলো ক্যালকুলেশন হয়েছিল, সেটা প্রায় 94 লক্ষ টাকার মতো। ও ক্যান্ডিডেটগুলোর তাপসদারি এবং টাকাগুলো ওখানেই দিয়েছিল। সেটা যেহেতু আমার উপস্থিতিতে হয়েছিল, সেই জন্য ওই কথাটা লিখেছে যে গোপালের উপস্থিতিতে এতজন ক্যান্ডিডেট এসেছিল, তারা এত টাকা দিয়েছিল। আরমান বলে কাউকে চেনেন? আরমান গাঙ্গুলি? হ্যাঁ, চিনি। আমি বুঝলাম না, আপনি আরমান গাঙ্গুলি নাকি গোপাল দলপতি? আমি গোপাল দলপতি। এইবার ঘটনাচক্রে কি হয়েছে যে যখন আমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে গেছিলো, ওখানে সেবি ক্লোজ করে দিল, তখন আমার পক্ষে জীবনে বেঁচে থাকার জন্য জায়গা রাস্তাই ছিল না। কারণ আইডি কার্ড না থাকলে, অ্যাকাউন্ট না থাকলে, কারো কাছে কিছু পয়সা চাইবো, কিছু করব, কিছুই করতে পারছিলাম না। সেই কারণে তখন আমি কি করলাম, আমার নামটাকে এফিডেভিট করিয়ে, আরমান গাঙ্গুলি করিয়ে, তখন আমি কি করি যে একটা অ্যাকাউন্ট খুলি বা ছোট একটা ব্যবসা শুরু করি, কাপড়ের ব্যবসা শুরু করি। সেটা দিয়ে আমার একটাই আমার আধার কার্ড, একটাই আমার অ্যাকাউন্ট, আর ওই একটাই আইডেন্টিটি। ঠিক আছে, যে আমার যে আগের যে কোনো যে এগুলো তো ব্লক। আপনার মনে হয় না এটা ক্রাইম?
হতেও পারে এটা যে ক্রাইম যে শুধু বাঁচার জন্য করেছে, এটা যদি আমি বলেন যদি ক্রাইম বলেন করেন তো তাহলে ক্রাইম তো অবশ্যই হয়েছে। তো এটার জন্য যদি আমাকে যা আদালত যা শাস্তি দেবে। তো কেউ জানে না এই বিষয় নিয়ে, তার মানে কে জানে যে আপনার নামই আরমান গাঙ্গুলি? এটাই জানে শুধু। ক্যামেরায় দিব্যেন্দুর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা। দেবাংশু। না, প্রথম কথা হচ্ছে দেখুন, আমরা কেউই জানি না কে সত্যি কথা বলছে এখানে, কুন্তলবাবু, আরমান গাঙ্গুলি ওরফে গোপাল দলপতি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে উনি যখন নিজে ধরুন এই দেনা পাওনার কথাগুলো বলছেন এবং উনি এতদিন নিখোঁজ থাকার পরে আজকে হঠাৎ উদয় হয়ে মিডিয়ার সামনে সাক্ষাৎকার দিলেন এতদিন পর, তাহলে কি কোনোভাবে এই যে টার্মগুলো ইউজ হচ্ছে, এটা দীর্ঘ সময় তিহার জেলে ছিলেন, হ্যাঁ আমি বলছি এই যে কালীঘাটের কাকু বা এই টার্মগুলো, এগুলো কি কোনোভাবে তাকে ছেড়ে রাখার শর্ত, যে সে বাইরে থাকবে তার শর্ত, যেগুলো মিডিয়ার সামনে বলে একটা রাজনৈতিক কোনো রকম যে জায়গা তৈরি করতে হবে? কারণ হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যিনি নিজে বলছেন, কুন্তলবাবু যার নাম নিয়েছেন তিনি মিডিলম্যান ছিলেন, তার কথা অনুযায়ী তিনি তাকে দিতেন, তারপরও সেই লোকটা বাইরে রয়েছে, সে মিডিয়ার সামনে বাইট দিচ্ছে এবং তাকে নাকি সিবিআই খুঁজে, মানে সেন্ট্রাল এজেন্সি খুঁজে পাচ্ছিল না, সে নিজে ফোন করে বলায় তখন তাকে জামাইয়ের মতো করে অভ্যর্থনা জানানো হয়, আপনি এসে দয়া করে একটু বয়ানটা রেকর্ড করে যান। তা আমাদের মানে এই জায়গাটাতেই আমাদের সন্দেহ হচ্ছে যে এই ব্যক্তিকে কোথাও রাজনৈতিক বড়ি হিসাবে ব্যবহার করা হচ্ছে কিনা আমরা জানি না। আমি আসবো, কিন্তু তার আগে আইনজীবী হিসেবে আমি কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, একাধিক চরিত্রকে আমরা দেখতে পাচ্ছি যারা টাকা নিয়েছেন, ক্যামেরার সামনে স্বীকার করছেন, লক্ষ তো এখন প্রাসঙ্গিকই নয়, কোটি কোটি টাকা নিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও প্রতিদিন তাদের কথার ভিত্তিতে অন্য কাউকে অ্যারেস্ট করা হচ্ছে, কিন্তু তারা রোজ সাক্ষী দিচ্ছেন, কথা বলছেন, মিডিয়ার সঙ্গে কথা বলছেন। এইটা কেন? আমি বলছি যে সহজ ধারণাটা দেবাংশু বলছে ইচ্ছে করে ছেড়ে রাখা হচ্ছে মেলাইন করার জন্য। আমি আরেকটু অ্যাপলিটিক্যাল ধারণা বলি যে এনারা আসলে রাজসাক্ষী হবেন, এটা ঠিক হতে পারে না, সেটা এজেন্সি ডিসাইড করবে, কিন্তু যেভাবে তদন্তের গতি প্রকৃতি চলছে, কোর্ট যেরকম ভাবে তাদের অসন্তোষ প্রকাশ করছে, সাধারণ মানুষও অসন্তোষ প্রকাশ করছে যে যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে, এই ধরনের লোকগুলো আর সেট অ্যাট লার্জ কি করে বাইরে ঘুরছে এই লোকগুলো? আজকে দেবাংশুরা দলকে ডিফেন্ড করছে, এত বড় বড় কথা বলছে, আজকে এমন একটা জায়গা চলে এসছে। আচ্ছা সুমনদা, একটা তো বিরোধী দলের লোকের নাম আসছে না? কুন্তল ঘোষ থেকে শুরু করে সবাই নেতাদের সাথে স্টেজ শেয়ার করতে দেখা যাচ্ছে। এবং আমরা আইনে একটা কথা বলি, একটা লোককে যখন কাস্টাডি থেকে যখন বেলে ছাড়া, একটা অন্যতম প্রাইমা ফেসাই কনসিডারেশন হয় হচ্ছে প্রভাবের বিষয়টা, কে কতটা প্রভাবশালী। তো আজকেই এতজন প্রভাবশালীর মধ্যে এই লোকগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে, দিনের পর দিন এভিডেন্স ট্যাম্পার হবে। আমি যে আরেকটা যেটা কথা বলছি, এই যে কথাগুলো বারবার ভিডিও ফুটেজে আসছে, কথাগুলো বলছে, দিস ক্যান বি ইউজড এজ আ পিস অফ এভিডেন্স বাই দি সিবিআই। প্রাইমা ফেসাই দিস ক্যান বি ইউজড এজ আ পিস অফ এভিডেন্স। আমি বলছি প্রণয়দা, একটা লক্ষ্য করবেন, তাপস মণ্ডল হন কিংবা গোপাল দলপতি, মানে অ্যামাউন্টটা বলছেন করাপশনে 100 কোটি প্লাস, দুটো কিন্তু এক্ষেত্রে কমন। একদম। দেখুন, কোর্ট জানতে যাচ্ছে কয়লা ভাইপো কে, আর এখন আপনারা দেখাচ্ছেন যে কালীঘাটের কাকু কে। আমি জানি না কয়লা ভাইপোর সাথে কালীঘাটের কাকুর কোনো সম্পর্ক আছে কি না। এই যে সিরিজ, মানে এই যে ধাঁধার মধ্যে রাখা, এখন বাংলাতে তো খুব গোয়েন্দা কাহিনী হচ্ছে। আমার মনে হয় যারা অভিনেতা অভিনেত্রী আছেন, প্রযোজক আছেন, এই কয়লা ভাইপো কে, কয়লা ভাইপোর উত্থান কোথা থেকে হলো, যে গিয়ে একদম ফ্লেক্স দেখিয়ে দিচ্ছে, যার বাড়ি ছিল না জড়িয়ে ধরছে, তার বাড়িটা এত কোটিপতির বাড়ি কি করে হলো, সেইটা আমার মনে হয় নিশ্চন্দের রহস্য উদ্ঘাটন। আমার বক্তব্য হচ্ছে, এনারা সমস্তই অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন ভাব বাচ্চা কথা বলতে ভালোবাসেন, তো সেই রকম কাজকর্ম তারা করছেন। এখন ব্যাপারটা হচ্ছে, ভাইপো যদি কাকু হয় তাহলে দাদুকে, এরকম অনেক কিছু আসতে পারে। এইসব নিয়ে আলোচনা চলছে, দাদুর কি দাড়ি ছিল, এইরকম আমরা এসব যাচ্ছি না, কিন্তু আমার বক্তব্য একটাই কথা, ভবানীপুরে 10 লাখ টাকা অত বড়, আমি বিজেপিকে বলছি, তোমাদের বিজেপিকে বললে করেছে বলে সেটা হচ্ছে আমার একদম স্পষ্ট কথা যে দেখুন, যে এই যে কুন্তলের অ্যারেস্ট হওয়ার পরে তার বাড়ি থেকে 2022 সালের 11ই ডিসেম্বর টেটেরও জিনিসপত্র পাওয়া গেছে। তার মানে এত কাণ্ড পর পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছে 22শে জুলাই, এবং পরবর্তীকালে দেখা গেল সেটা 35 নয়, প্রায় 200। আমি এইটুকুই বলছি যে তৃণমূল কংগ্রেস যতই চিৎকার করুক, তৃণমূল কংগ্রেসের যুবনেতার বাড়ি থেকে 2011 সালে 22 সালে এই সমস্ত কাণ্ড কারখানা পাওয়া যাচ্ছে, যখন পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য জেলে। তার মানে প্রাতিষ্ঠানিক রূপটা তৃণমূল কংগ্রেসের নিজের আছে। কোশ্চেনটা এটা যে আজকে 952 907 ওএমআর শিট ওপেন হওয়ার পরেও
688 দিন রাস্তায় ছেলে মেয়েদের বসে থাকতে হচ্ছে, ছেলে মেয়েদের চাকরিটা হচ্ছে না। আমি শেষ করব যেটা বলে, সেটা হচ্ছে যে এই যে চাকরির নামে বিক্রি করেছে যারা, তাদেরকে জেলে পাঠাতে হবে। দুর্নীতিগ্রস্তদেরকে স্কুল থেকে এখনো পর্যন্ত $0 কিন্তু তাদেরকে সরানো হচ্ছে না, নতুন চাকরিটা দিতে হবে। এই নিয়ে কোনো আমার সন্দেহ নেই। সবথেকে বড় প্রশ্ন, আমি বলছি 35 হোক কিংবা 200, এই এতগুলো ছাত্রছাত্রী অথবা তাদের অভিভাবকরা তো এত কিছুর পরও ওএমআর শিটের কপি কাউকে দিচ্ছেন, এটাও তো একটা মারাত্মক সামাজিক প্রবণতা। ইকোসিস্টেমটা যে কি লেভেলে আছে, যখন কোর্ট মানে ন্যায় বিচার করছে, যখন এজেন্সিগুলো সক্রিয়, যখন সারা রাজ্য জুড়ে তোলপাড় চলছে, তখনও কিন্তু অপরাধীরা অপরাধ করে যাচ্ছে। তার মানে কোথা থেকে সাহস পায় কিভাবে এটা না? চলছে না। আমি যে প্রশ্নটা রাখতে চাই, গোপাল দলপতির যে বক্তব্যটা আপনি দেখালেন, সেটা দেবাংশু মানে কন্টেস্ট করলো বা নানা বক্তব্য রাখলো। আমি পরপর যদি আপনাকে সাজাই, কুন্তল ঘোষ মানে একেবারে সরাসরি সাক্ষাৎ করেছে, বলেছেন যে 10% রেখে 90% যদি উপরে পাঠায় বা যেখানে পাঠাতো, সেই উপরটা তো বারবার আসছে। সেটা গোপাল দলপতির আজকে সাক্ষাৎকারের জায়গা, কুন্তল ঘোষের সাক্ষাৎকারের জায়গা, সে তো পার্থ পরপর যদি চ্যাটার্জির নাম দেখেন। বলেছে ওপে। এবং দ্বিতীয় বিষয় যেটা, আরেকটা বিষয় যেটা, সেটা হলো আপনি শুধু মানে ডিমান্ড সাইডে দেখছেন, আপনি সাপ্লাই সাইডে দেখুন। আপনার রিপোর্টার ক্যামেরার সামনে লোক মানে ছাত্রছাত্রীরা বলছে, ভুক্তভোগীরা, যে হ্যাঁ আমরা 8 লাখ টাকা দিয়েছি, আমরা 6 লাখ টাকা দিয়েছি। তাহলে সাপ্লাই সাইড যখন দেখেন, তাহলে ভয়ঙ্কর। একটা কথা আলোচনা করছি না আমরা, না যদি অন্যায় হয়ে থাকে কাউকে জাস্টিফাই কোনো ব্যাপার নেই, যা আসবে বেরিয়ে আসবে। এই যে তাপস মণ্ডল বাড়া, এরা কেউ তো ধোয়া তুলসী পাতা নয়, এরা একদিন ধরে বসেছিল, চুপ করে বসেছিল, তারা একবার বলার প্রয়োজন মনে করে নেই। যদি মনে করতো যেভাবে তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজ এখন মনে হচ্ছে আমরা সত্যবাদী যুধিষ্ঠির, আমাদের কোনো দোষ নেই, তাহলে একদিন ধরে বলোনি কেন? হঠাৎ করে আজকে বলছো কেন? প্রথম কথা। দ্বিতীয় না, কথা, ওরা জানতো কি জানো তো রাহুল দা? আমি শেষ টাকা এগাট ওগাট ঘুরে সব কালীঘাটে যায়, কালীঘাট বাঁচাবে। সমস্যা আজকে আসছে তো তদন্ত টাকা নিয়ে এগাট ওগাট ভাই ঘুরে একটু কালীঘাটে যাবে। একটু বলতে দাও। আরে আর তদন্ত কত নিয়ে বলবে? এত সন্দেহ প্রকাশ করা হচ্ছে, তদন্ত নিয়ে তো বিচারপতি নিজেই স্যাটিসফাইড নয়। হ্যাঁ, বিজেপির তদন্ত সঙ্গে নিয়ে বলছে আজকেও মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু এই নিয়ে একেবারে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন। সিবিআইকে বারবার প্রশ্নচিহ্নের মুখে ফেলেছেন তিনি। শরৎচন্দ্রের বিন্দুর ছেলেতে আছে, ঘটা করিয়া অমূল্যর হাতে খড়ি হইয়াছিল। আর আমাদের রাজ্যে কদিন আগে আরেক হাতে খড়িকে কেন্দ্র করে রাজনীতির গণঘটা একেবারে আকাশ ছেয়ে ফেলেছিল। স্বয়ং রাজ্যপালের হাতে খড়ি, ঘটা করিয়া রাজভবনে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল রাজ্য বিজেপি। উল্টো দিকে তৃণমূল বলেছিল এটাই তো সৌজন্য। দেখুন, রাজনীতির বর্ণমালা বরাবরই আমাদের বড্ড কঠিন লাগে। এত কঠিন বিষয় আমাদের হাতে খড়ি হয়নি বলে আবার এই দেখুন, কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। जय जय देवी चराचर सारे, कुच युग शोभित मुक्ताहारे। जय जय देवी चराचर सारे, कुच युग शोभित मुक्ताहारे। জয় বাংলা। কেস দেবেন না প্লিজ।